এই ঘটনাটি পাকিস্তানের মরু অঞ্চলের এক রাখাল বালকের সঙ্গে ঘটা এক অলৌকিক বাস্তব ঘটনা। রাখাল বালক ছাগল গরু এবং মেষ চড়িয়ে তার জীবনযাপন করত। রাখাল বেশ গরিব ছিল এবং তার সম্বল বলতে তার মেষ এবং ভেড়া ছিল। সেইগুলো দিয়েই সে তার জীবনযাপন করত। প্রত্যেক দিন সে মরু অঞ্চল পার হয়ে শুকনো নদীর ধারের যে সবুজ উপত্যকা আছে সেখানে তার মেষগুলোকে খাবার খাওয়াতে নিয়ে যেত এবং সারাদিন সেইখানে পার করে তারপর ওইগুলোকে নিয়ে বাড়িতে ফিরে আসতো। একদিন তার সঙ্গে অলৌকিক এক ঘটনা ঘটে। ফেরার পথে সে একটি কুয়োর ধারে দাঁড়ালে সেখান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল। যখন সে আওয়াজের সুড়ঙ্গ ধরে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, তখন ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে এবং সেই নারী কণ্ঠ বলে ওঠে, আমি একটা কয়েদকৃত জিন। আমাকে বহু বছর আগে এটার ভেতরে কয়েদ করে রাখা হয়েছিল। তুমি যদি আমাকে উদ্ধার করো তাহলে আমি তোমার জীবন পরিবর্তন করে দিব, আর তোমাকে গরিব হয়ে জীবনযাপন করতে হবে না। এরকম একটি ঘটনা তার সঙ্গে ঘটেছিল এবং কিভাবে সে সেই কুয়োর সন্ধান পেয়েছিল এবং পরবর্তীতে কি সেই পরী মেয়েটিকে যে কিনা কুয়োর ভেতরে বন্দি অবস্থায় ছিল তাকে উদ্ধার করতে পেরেছিল কিনা, সেই ঘটনাটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা জানব ইউসুফের জীবনের ঘটনা, যে কিনা একজন সাধারণ রাখাল বালক ছিল এবং পরবর্তীতে সেই পরী মেয়েটিকে উদ্ধারের মাধ্যমে সে তার জীবনের একটা বড় লক্ষ্য প্রাপ্তি করে। সেই ঘটনাটি শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা যদি আপনার জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস megabox.rjimran@gmail.com, অথবা আমাদেরকে মেইল করতে পারেন, অথবা আপনাদের ফেসবুক পেজেও আপনারা গল্প করতে পারেন, গল্প পাঠাতে পারেন। সেই ঠিকানাটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ইউসুফের জীবনের ঘটনায় চলে যাই। আমার নাম ইউসুফ। আমি অতি সাধারণ গ্রামের একজন রাখাল বালক। আমি এখানে মেষ এবং ভেড়া লালন পালন করেই আমার জীবন ধারণ করি। এগুলোই আমার সমস্ত কিছু, আমার সহায় সম্বল। আমি যেখানটায় বসবাস করি সেখানে আমার বৃদ্ধ মা এবং আমি থাকি, আর কেউ নয়। আমি মরু অঞ্চলে বসবাস করি। পাকিস্তানের এই মরু অঞ্চলটায় আমাদের বসবাস এবং এখান থেকেই সমস্ত কার্যক্রম আমাকে চালাতে হয়। প্রত্যেক দিন সকালবেলা উঠে ভেড়াগুলোকে নিয়ে আমাকে চড়াতে যেতে হয় এবং সারাদিন আমি সেখানেই থাকি। সেখান থেকে আবার সন্ধ্যা হলে ফিরে আসি। ভেড়া থেকে দুধ উৎপাদন করি এবং মাংস, সেই সঙ্গে পশম বিক্রি করে আমার সংসার চলে। আমার মা সবসময় বাড়িতেই থাকে। তিনি আমার দেখভাল এবং ভেড়াগুলোর দেখভাল করেন। আমার মা নিজে বেশ অসহায় অবস্থায় ছোটবেলা থেকেই আমাকে মানুষ করেছে এবং আমার পড়াশোনা করা হয়নি ছোট থেকে, কারণ আব্বা আমাদেরকে ছেড়ে অনেক বছর আগেই চলে গিয়েছে। কোথায় গিয়েছে আমি জানি না। আমার বয়স যখন 7 বছর তখন থেকেই আমি আব্বাকে দেখি না। আম্মাকে বললে তিনি বলেন যে আব্বা কোথায় গিয়েছেন তিনি নিজেও জানেন না, সম্ভবত শহরে গিয়ে অন্য একটা বিয়ে করেছে। তারপর থেকে আমার মা আমাকে মেষ পালন করা শিখিয়েছে, সেই সঙ্গে ভেড়া লালন পালন করা। আমি গ্রামের সকলের কাছে বেশ প্রিয় পাত্র ছিলাম, কারণ সকলে আমাকে বেশ পছন্দ করত। আমি সৎ এবং নেকবান একজন ভালো ছেলে আর কি। আমি সেদিনকে প্রত্যেক দিনের মতো মেষগুলোকে নিয়ে চড়ানোর উদ্দেশ্যে বের হলাম। আমাদের বাড়িটা আশেপাশে তেমন ঘাস পাতা নেই, এখানে তেমন সবুজ কম পাওয়া যায়। দূরের নদীর পাড়ের যে রাস্তাগুলো আছে এবং ওইখানে যে উপত্যকাগুলো আছে সেই উপত্যকায় বেশ সুন্দর সবুজ ঘাস পাওয়া যায় এবং সেই সাথে সেখান থেকে আমার মেষগুলো পানি পান করে একত্রে ফিরে আসতে পারে। সেই জন্য আমি প্রত্যেক দিন নদীর ধারের ওই উপত্যকায় প্রত্যেক দিনই আমার মেষ এবং ভেড়াগুলোকে নিয়ে যেতাম ওইখানে খাওয়ানোর জন্য। সেদিনকে আমার সঙ্গে
এক অলৌকিক ঘটনা ঘটে। আমি সাধারণত ওই পাশটাই যাই না। আমাদের ওই পাশে পুরাতন বাড়ি আছে এবং বাড়ির পেছনে বিশাল বড় এক মরু আছে। আমি একদিন আমার এক চাচার কাছ থেকে শুনলাম যে ওই পুরাতন রাজবাড়ির পেছনের সাইডের যে জঙ্গলের মতো জায়গাটা আছে, মানে মরু অঞ্চল, ওইটার পিছনে বেশ বড় একটা জঙ্গল আছে এবং সেইখানে তুমি যদি যাও তাহলে তুমি তোমার মেষগুলোকে অনেক বেশি খাওয়াতে পারবে এবং সেই সঙ্গে বেশি দুধ উৎপাদন করতে পারবে। এদিকের ঘাস পাতাগুলো আসলেই শেষ হয়ে গিয়েছিল। আমি বছরের পর বছর শুধুমাত্র এদিকটাই আমার ছাগল এবং ভেড়াগুলোকে প্রতিনিয়ত নিয়ে যেতাম, ওদিকটা খুব কমই যেতাম। আজকে চিন্তা করলাম যে সকাল সকাল উঠে ভেড়াগুলোকে নিয়ে আমি ওই প্রান্তে যাব, যেই প্রান্তে মূলত বেশি ঘাস এবং নিয়ে আসার মতো আরো বেশি ঘাস পাওয়া যাবে। সকাল সকাল আমি বের হয়ে গেলাম। ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে পড়লাম আমার ছাগলগুলোকে নিয়ে এবং মেষ এবং ভেড়াগুলোকে নিয়ে। আমার কাছে বেশ কিছু মেষ ছিল এবং সেইগুলোকে আমি নিজেই সব কিছু দেখভাল করতাম এবং ওরা আমাকে ছাড়া আর কাউকে চিনত না, আমার কাছেই শুধুমাত্র আসতো। সকালবেলা প্রত্যেকদিন বের হলে আমি দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে যেতাম, কারণ এত দূর থেকে আবার ফিরে আসাটা দুষ্কর বিষয়। সন্ধ্যা বা বিকেলের আগে ফিরে চলে আসতাম। ফিরে আসলে মা সেই মেষগুলো থেকে দুধ দহন করত এবং সেগুলো নিয়ে আমি হাটে বিক্রি করে আসতাম। এটাই আমার নিয়মিত রুটিন ছিল এবং রুজি রুটি ছিল। আমি সেদিনকে আমার মেষ এবং ভেড়াগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ওই বড় মরুভূমি পার হয়ে এই প্রান্তে নদীর ধারে এসে সমস্ত মেষগুলোকে বেঁধে খাবার খাওয়াতে দিলাম এবং ওরা খাবার খাচ্ছিল। সারাদিন আমাকে এরকমভাবে পার হতে হয়। এদিক দিয়ে তেমন মানুষ যাতায়াত করে না, এমনকি ঘর বাড়িও আশেপাশে তেমন নেই। আর এই মরুভূমির এই পাশে কেউই আসে না। আমি সাহস করে আসলাম। মানুষজন বলে এই পাশের যে বড় জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে নাকি বাঘ বসবাস করে, যার কারণে এদিকটায় কেউ আসার সাহস করে না। তবে আমি নিজে সাহস করেছি, কারণ মামার ভেড়াগুলো অনেকদিন ভালো কোনো কিছু খায় না, আর এদিকটা তেমন কোনো কিছু হবে না, মানুষ তো এমনিতেই বলে। সকল ভেড়াগুলোকে খাওয়ানোর শেষে আমি ওদিনকে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে ফেরার পথে আমি মধ্যপথে একটা কুয়ো দেখতে পেলাম। চারিদিকে দূর দূরান্তে কোনো গাছপালা অথবা ঘর বাড়ি নেই। অনেকটা পথ হেঁটে এসেছি, যার কারণে সেই কুয়োটা দেখে চিন্তা করলাম ওইটার পাড়ে গিয়ে যদি কোনো পানি পাওয়া যায় তাহলে সেইখান থেকে পানি পান করে আমি আমার পিপাসাটুকু মেটাতে পারবো। তাই চিন্তা করে আমি সেই কুয়োর ধারে গেলাম। আমার মেষগুলো তখন আমার সঙ্গেই ছিল এবং আমার আশেপাশেই ছিল। আমি তখন সেইগুলোকে বললাম, কিছু তোরা দাঁড়া, দেখি নিচে থেকে পানি উঠানো যায় কিনা। আমি সেখানে আশেপাশে বালতি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো বালতি ছিল না। আমার নিজের কাছে একটা ছোট্ট পানি রাখার মতো জিনিস ছিল, সেটাতে আমি আমার মেষগুলোকে পানি খাওয়াতাম। সেটা একটা বালতির মতো জিনিস আর কি। সেটার সঙ্গে আমার মেষ থেকে একটা দড়ি খুলে আমি নিচের দিকে মারলাম আর কি, যাতে করে পানি পাওয়া যায়। আমি দেখলাম নিচে বেশ খানিকটা গভীরে সামান্য পানি আছে। আমি নিজে পিপাসিত ছিলাম না, তবে আমার মেষগুলো পিপাসিত ছিল, কারণ নদীর ধার থেকে যখন পানি খাওয়ালাম তখন বেশ কিছু মেষ পানি খায়নি, তারাই পানি খাওয়ার জন্য হাঁসফাঁস করছিল। আমি যখন সেখানে বালতিটা নিচের দিকে মারলাম, দড়িতে কম পড়ে গিয়েছিল। আরেকটা মেষ থেকে দড়ি খুলে সেই দড়িটা আমি যখন নিচের দিকে ফেললাম, ফেলার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পেলাম যে তাতে পানি উঠে আসছে এবং পানি উঠে আসার সঙ্গে সঙ্গে একটা কণ্ঠ আমার কানে ভেসে আসলো। কণ্ঠটা ছিল একটা মেয়ে কণ্ঠ। সে আমাকে বলতে শুরু করলো, কে আছো এখানে? কে কে এসেছো এখানে? দয়া করে আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি করো। তুমি যদি আমাকে মুক্ত করো তাহলে। এই কথাটা যখন আমি শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে আমি সেইখান থেকে দৌড়ে পেছনে চলে আসলাম, কারণ একটি কণ্ঠ কুয়োর ভেতর থেকে ভেসে আসছে। তার মানে কি কুয়োর ভেতরে কেউ আছে? আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না ওই মুহূর্তে। আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে সরে আসলাম এবং বালতি ভর্তি পানি নিয়ে এ পাশে এসে মেষগুলোকে খাওয়াতে লাগলাম। কিন্তু কুয়োর ভিতর থেকে আমি কি ঠিক শুনেছি নাকি ভুল শুনেছি সেটা প্রমাণ করার জন্য আমি কুয়োর ধারে গিয়ে কান পাতলাম। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে আরেকটা কণ্ঠ ভেসে আসলো, বলল, তুমি এখানে আছো? কে আছো এখানে? আমাকে দয়া করে বাঁচাও। আমি তখন চিৎকার করে বললাম, কে কে কুয়োর ভিতর থেকে কথা বলছে? সেই নারী কণ্ঠটি আবার আমাকে বলে উঠল, আপনি কে? আপনি কি একজন মানুষ? আমি বললাম যে হ্যাঁ, আমি একজন মানুষ, কিন্তু আপনি কে?
আর আপনি কুয়োর ভিতরে কোথায়? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। ওই মুহূর্তে সেই মেয়েটি বলে উঠল, আমি এই কুয়োর ভিতরে কয়েদ অবস্থায় আছি এবং আছি এক জায়গায়, সেটা আপনি দেখতে পারবেন না। আপনি এখানে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করুন। আমি তখন বললাম যে, কি বলছেন? আপনি কোনো মানুষ হয়ে কুয়োর ভিতরে পড়ে আছেন, অথচ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। এটা কিভাবে সম্ভব? না না, এটা মোটেই সম্ভব না। আপনি নিশ্চয়ই আমাকে ধোঁকা করছেন। আপনি নিশ্চয়ই কোনো প্রেতাত্মা বা অন্য কোনো কিছু। মেয়েটি তখন উত্তর দিল, আমি কোনো প্রেতাত্মা নই। আমাকে তুমি বাঁচাও। আমি এখানে অনেক বছর ধরে কয়েদ অবস্থায় রয়েছি। আমাকে কেউ উদ্ধার করে না, আর এই কুয়োর আশপাশ দিয়ে কেউই কখনো যায় না। এর আগে অনেক বছর আগে এই কুয়োর ধার দিয়ে একজন গিয়েছিল। আমি তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম, কিন্তু সে আমাকে উদ্ধার করেনি। আর এই প্রথম তোমার সঙ্গে। সবার সঙ্গে আমি কথা বলতে পারি না, তবে কেন জানি না তুমি আমার কণ্ঠে শুনতে পেয়েছো এবং তুমি সম্ভবত আমাকে উদ্ধার করতে পারবে। আমি তখন বললাম, কি কি বলছেন এসব? আমি আপনাকে উদ্ধার করতে পারবো মানে? আপনি এখানে কয়েদ হলেন কিভাবে? আর আপনি কে? কোত্থেকে এসেছেন? মেয়েটি তখন উত্তর দিল, আমি কোনো আশরাফুল মাকলুকাত নই। আমি কোনো মানুষ নই। আমি একটা জিনজাদি, এবং আমাকে অনেক বছর আগে এক শয়তান জাদুকর এখানে কয়েদ করেছিল। কারণ আমি তার কথা শুনিনি, এই জন্য সে আমাকে দিয়ে অনৈতিক এবং খারাপ কাজ করানোর চেষ্টা করেছিল। সেটা আমি শুনিনি বিদায় সে আমাকে এখানে এই কুয়োর ভেতরে বন্দি করে রেখে গিয়েছিল। আজকে থেকে প্রায় 150 বছর হবে আর কি। অনেক বছর পেরিয়েছে আমি এখানে বন্দি অবস্থায় আছি। আজ পর্যন্ত কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে আসেনি। এই কুয়োর ধার দিয়ে অসংখ্য মানুষ যাত্রা করেছে, কিন্তু কেউই আমার কণ্ঠ শুনতে পায়নি। এই প্রথম, এবং তুমি আমার কণ্ঠ শুনতে পেলে, যে কিনা আমাকে উদ্ধার করার জন্য এখানে। আমাকে সেই জাদুকর বলেছিল, একজন নেককার এবং সৎ আল্লাহর বান্দা যখন এখানে আসবে, তখনই তুমি এখান থেকে উদ্ধার হতে পারবে। তাছাড়া আর কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। তখন আমি বললাম যে, আমি একজন নেককার আল্লাহর বান্দা? এটা তোমাকে কে বলল? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, সবসময় সৎ থাকি, ঠিক আছে, কিন্তু আমিও পাপ করেছি। আমি আল্লাহর পবিত্র বান্দা নই। সে তখন বলল, আমি এত কিছু জানি না। আমাকে সেই জাদুকর যা বলেছিল ঠিক সেটাই হয়েছে। এবং তুমি তুমি কি একজন রাখাল? আমি তখন বললাম, হ্যাঁ, আমি একজন রাখাল। আমার নাম ইউসুফ। তোমার নাম কি? সে তখন বলল, আমার নাম সাহেলা। আমি বললাম, সাহেলা? এরকম নাম তো কারো শুনিনি। মেয়েটি এই কথা বলতেই আমাকে বলল, তুমি আমাকে উদ্ধার করো ইউসুফ, আমাকে উদ্ধার করো। আমি তোমাকে অনেক কিছু দিব। ইউসুফ ভয় পেয়ে গেল এবং বলল, আমি জানি না তুমি আসলেই আশরাফুল মাকলুকাত নাকি জিনজাদি। আমি তোমার উপর ভরসা করতে পারছি না। আমি আজকে নয়, আমার গুরুর সঙ্গে দেখা করে কালকে তোমার সঙ্গে কথা বলবো। আজকে আমি এখান থেকে যাই। তখন সাহেলা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে তুমি তোমার যে গুরুর সঙ্গে দেখা করতে চাও করো, তবে আমাকে তুমি উদ্ধার করো। এটা করলে আমার তোমার ভালো হবে, আর আমি সত্যি তোমাকে অনেক কিছু দিব। আমি তখন বললাম, অনেক কিছু লোভ আমার নেই। যদি তুমি সত্যিই কোনো এখানে বন্দি অবস্থায় থাকো, তাহলে তোমাকে উদ্ধার করতে আমার কোনো সমস্যা নেই। সাহেলা তখন বলল, সত্যি সত্যি তুমি একজন আল্লাহর নেক বান্দা, এবং সেই জাদুকর সত্যি কথাই বলেছিল। তারপর আমি আমার মেষ এবং বকরিগুলোকে নিয়ে সেখান থেকে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে আসার পর আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে কি সেই মেয়েটি ওইখানে বন্দি আছে, নাকি আমার কোনো ভ্রম হচ্ছে। কোনো কিছু আমি বুঝতে পারছি না। আমি এদিকে ওদিকে অনেকবার তাকালাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। চিন্তা করলাম যে আমাদের গ্রামের যে পীর সাহেব আছেন এবং হুজুর আছেন, তার সঙ্গে আমি কথা বলবো। মসজিদের হুজুর অনেক বিষয়ে অনেক জ্ঞান রাখেন এবং তিনি জিনজাতি সম্পর্কে হয়তো কিছু একটা বলতে পারবেন। আমি সেদিনকে বাড়িতে ফিরে বকরিগুলোকে বেঁধে রেখে মাকে বললাম, দুধ দহন করো, আমি ওইগুলো নিয়ে বাজারে যাচ্ছি এবং বাজার থেকে কিছু সদাইপাতিও কিনতে হবে। আমি যখন ওই পীর সাহেবের কাছে গেলাম, পীর সাহেব তখন বললেন যে, শোনো, তুমি যাকে দেখে এসেছো সে আসলে একটি জিনজাতি এবং সে ওইখানে অনেক বছর ধরে কয়েদ আছে। তুমি তাকে উদ্ধার করো। সে তোমার প্রতীক্ষায় এখানে বসে আছে। আমি বললাম, সে যদি আমার কোনো ক্ষতি করে? পীর সাহেব তখন বললেন, তোমার কোনো ক্ষতি করবে না। তুমি যে তার সঙ্গে কথা বলেছো সেটা আমি বুঝতে পারছি, এবং তুমি জিনাদের খুব কাছ থেকে ঘুরে এসেছো সেটাও বোঝা যাচ্ছে। তুমি আগামীকালকে যাও এবং তার কথা শোনো। কিভাবে তাকে উদ্ধার করা যায় সেটা তার কাছ থেকে শোনো। শোনার পর তুমি তাকে উদ্ধার করো। আল্লাহ তোমার ভালো করবেন।
তারপর আমি ওইখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দুধগুলো নিয়ে হাটে গেলাম এবং সেগুলো বিক্রি করে আমি টাকা পয়সা জোগাড় করে বাজার করে বাড়িতে ফিরলাম। ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। আমার সত্যি বেশ অবাক লাগছিল যে কেউ কি 150 বছর ধরে বন্দি থাকতে পারে, এটা কিভাবে সম্ভব। আমার কাছে সত্যি বেশ রহস্যজনক লাগছিল বিষয়টা। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে প্রত্যেক দিনের মতো আমার মেষ এবং বকরিগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে উদ্দেশ্য ছিল যে ওই প্রান্তে আমি যাব না, তবে কেন জানি আমার মন শান্ত ছিল না। বারবার শুধুমাত্র আমার তার কথাই মনে হচ্ছিল। আমি তার জন্য কেমন যেন উতলা হয়ে যেতে লাগলাম। চিন্তা করলাম তাকে যদি উদ্ধার করি তাহলে হয়তো আল্লাহ আমাকে নেকি দিবেন। সেই কথা চিন্তা করে তখন আমি সেদিকে গেলাম আমার মেষগুলোকে নিয়ে। ওইগুলোকে নদীর ধারের সেখানে বেঁধে আমি চিন্তা করলাম যে ওইখানে গিয়ে দেখি যে কি অবস্থা। তারপর আমি সেই কুয়োর ধারে গেলাম। যাওয়ার পর আমার কণ্ঠ শুনে সেই মেয়েটি আবার বলে উঠল যে, তুমি এসেছো ইউসুফ? আমি তখন বললাম যে হ্যাঁ, কিন্তু আপনি এখানে এরকম ভাবে কয়েদ কেন আছেন এবং কিসের জন্য আপনাকে এখানে কয়েদ করে রাখা হয়েছে? সেই মুহূর্তে সেই মেয়েটি বলল যে আমাকে এখানে কয়েদ করে রাখা হয়েছে সেই শয়তান তান্ত্রিক যে কিনা আমাকে খারাপ কাজ করার জন্য ব্যবহার করত। সে শুধুমাত্র আমাকে বলতো এটা এনে দিতে ওইটা এনে দিতে এবং মানুষের ক্ষতি করতে, সেই সঙ্গে জিনেদের দেশ থেকে বিভিন্ন মূল্যবান রত্ন এনে দেওয়ার জন্য। আমি তার কথা শুনিনি। একদিন তো তিনি আমাদের এখানকার যে বাদশাহ আছে, এখানকার পাশে যে বড় মহলটা আছে, সেই মহলের বাদশাকে মেরে ফেলার হুকুম দিলেন আমাকে। আমি তার কথা শুনিনি, কারণ সেই বাদশাহ ছিলেন খুবই ভালো একজন মানুষ। তিনি এই এলাকার সকলের ভালোর জন্য কাজ করতেন, তো আমি তো তাকে মারতে পারি না। তারপর সেই তান্ত্রিক একদিন যাত্রাপথে আমাকে এখানে কয়েদ করে রেখে চলে যায়। এরপর আমি এখান থেকে আর উদ্ধার হতে পারিনি, এমনকি কারোর সঙ্গে কথাও বলতে পারিনি। এখানে এরকমভাবে বন্দি অবস্থায় আছি। আমি তখন বললাম, আমি তোমাকে কিভাবে উদ্ধার করতে পারি এবং কিভাবে উদ্ধার করলে তুমি এখান থেকে মুক্তি পাবে? মেয়েটি বলল, আমাকে উদ্ধার করার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। সেই 3টি শর্ত পূরণ করলেই আমি এখান থেকে মুক্তি পাবো। প্রথমত হচ্ছে তোমাকে ওই রাজবাড়ির ভেতরে যেতে হবে। রাজবাড়ির মধ্যে একটা কক্ষ আছে, সেই কক্ষের মধ্যে আমাকে মন্ত্রপুত একটা কাচের বয়ামের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। সেটা হচ্ছে আমাকে মুক্ত করার প্রথম শর্ত। তোমাকে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে সেই বয়ামটাকে ভেঙে ফেলতে হবে, তবে মাত্রই আমার প্রথম পাক মুক্ত হবে। দ্বিতীয়টা কি সেটা আমি তোমাকে পরে বলছি। তুমি আজকে সেখানে যাও এবং সেখান থেকে তুমি মুক্ত করলেই আমার হাতে থাকা 2টি শিকল আজকেই ছিঁড়ে যাবে। তারপর আমি এখান থেকে মুক্তি হতে পারবো এবং আমার পরবর্তী দিন কি করতে হবে সেটা আমি তোমাকে বলবো। তুমি সেখানে যাও। তারপর আমি ওই দিনকে আমার বকরিগুলোকে সেখানে বেঁধে রেখে মহলের সামনে গিয়ে দাঁড়ালাম। মহলটা বিশাল বড় ছিল আর এটার আশেপাশে মানুষজন খুব একটা আসে না, কারণ এটার চারপাশে শুধুমাত্র মরু। আর এরকম অঞ্চলে কেন এই বাদশাহ মহল নির্মাণ করেছিলেন সেটাই যেন আমি বুঝতে পারছিলাম না। আমি তখন সেই মহলের ভিতরে পা রাখলাম। ভেতরে পা রাখতেই ভেতরে কেমন একটা শুনশান পরিবেশ ছিল। চারিদিকটা কেমন যেন একটা অন্যরকম গুমট গুমট ভাব। আমি সেখানে গেলাম। যাওয়ার পর ভেতরে যখন ঢুকলাম, মনে হচ্ছিল কয়েকশো জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং এই মহলের ভিতরে নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যা কিনা আমাকে মহলের ভিতরে ঢুকতে বারণ করছে। আমি মহলের ভিতরে ঢুকলাম। বেশ স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল। আমি যেহেতু গরিব রাখাল ছেলে, সেহেতু আমার তেমন এইসব বিষয়ে ভয় লাগতো না এবং এদিকে ওদিকে আমি অনেক ঘোরাফেরা করেছি। আমার হাতে যে লাঠিটা ছিল সেটা সবসময় থাকতো। আমি সেটা নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেলাম। অনেকগুলো কামরা খুঁজলাম, কিন্তু কোনো কামরাই আমি সেই কাচের বোতল খুঁজে পাচ্ছিলাম না। ও বলেছিল সেই বোতলটা চকচক করবে এবং সেটাকে নিশ্চয়ই কোনো গোপন জায়গায় ওই তান্ত্রিক রেখেছে। ওই তান্ত্রিক এই বাদশার একজন খাস কর্মচারী ছিল, রাজকর্মচারী, এবং তিনি চেয়েছিলেন এই রাজ্য দখল করতে। শুধুমাত্র আমার জন্য পারেননি। আমি খুবই শক্তিশালী জিন ছিলাম ওই সময়টার। এটা আমাকে বলে পাঠিয়েছে। আমি এদিক ওদিকে অনেক জায়গায় খুঁজলাম। খুঁজতে খুঁজতে প্রায় বিকেল হয়ে গেল। তারপর আমি মনে মনে ভাবলাম যে আজকে আর খোঁজা ঠিক হবে না। তবে এইখানটা যখন সন্ধ্যার দিকে বের হচ্ছিলাম, মনে হচ্ছিল পেছন থেকে আমাকে কেউ ফেলে দিবে ধাক্কা দিয়ে। পেছনে তাকাতেই আমি পুরো মহল ফাঁকা দেখতাম। ওইখান থেকে বেরিয়ে আমি সেই কুয়োর ধারে আসলাম। এসে বললাম যে
এখানে তো আমি কোনো কাচের বোতল পাইনি। আমি পুরো উপরে খুঁজেছি, সমস্ত জায়গায় খুঁজেছি। তখন সেই জিন মেয়েটা বলল, তুমি নিচে খোঁজনি, এটা সম্ভবত নিচে সুড়ঙ্গ পথে ওরা গোপন করে রেখেছে। আর নিচে একটা খুব সুড়ঙ্গ পথ আছে, গোপন রাস্তা, মানে ওইটা ওই সিঁড়ির পেছন দিয়ে একটা ছোট্ট দরজা আছে, সেটি দিয়ে ঢুকতে হয়। তুমি কালকে সেখানে একটা মশাল নিয়ে যেও, মশাল ছাড়া কিন্তু যেও না, তোমার ক্ষতি হবে। আমি বললাম কেন? তখন সেই জিন মেয়েটি বলল, তোমাকে যেটা বললাম সেটা করো, আমি চাই না তুমি কোনো ক্ষতির সম্মুখীন হও। তারপর আমি আমার মেষগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলাম। সেদিনকে যেতে যেতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেল। সাধারণত বিকেলের আগেই আমি বাড়িতে ফিরে যাই, তবে আজকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরপর বাড়িতে ফিরে আমি চিন্তা করছিলাম, মেয়েটা কেন মশাল নিয়ে যেতে বলল। আমি তখন সেই পীর সাহেবের কাছে আবার গেলাম এবং তাকে বললাম যে ওই মেয়েটা এরকম কথা বলেছে আমাকে। পীর সাহেব তখন বললেন, কারণ ওইখানে বেশ কিছু জিন আছে, যে জিনগুলোকে ওই তান্ত্রিক ওই জিনিস পাহারা দেওয়ার জন্য ওরা ওইখানে রেখেছে এবং সেই জিনগুলো তোমার ক্ষতি করতে পারে। সেই জন্যই মূলত তোমাকে মশাল নিয়ে যেতে বলা হয়েছে। মশাল নিয়ে গেলে ওরা আগুনের কাছে আসতে পারবে না। যদিও জিনগুলো আগুনের তৈরি, তবে ওরা আটকা অবস্থায় আছে বলে ওই আগুনের কাছে ওরা আসতে পারবে না। সেটা তুমি সেরকমভাবেই যেও। পরের দিন সকালবেলা আমি উঠলাম, উঠে আমি মেষগুলোকে নিয়ে আমাদের কাছেরই যে চর আছে সেই চরে বেঁধে আমি তখন সেখানে গেলাম। যাওয়ার পর আমি সেই মেয়েটার কাছে কথা বলবো নাকি আগে মহলে যাবো ভাবছিলাম। পরে হলাম সে তোমাকে সমস্ত কিছু বলেছে। আমি একটা সুন্দর মশাল তৈরি করেছিলাম এবং সেই সঙ্গে আগুন নিয়ে সেখানে গেলাম। মহলের ওই সিঁড়ির পেছনে যেতেই দেখলাম একটা সুড়ঙ্গ পথ আছে, সেখানে মাকড়সায় একদম জাল বেঁধে ফেলেছে। অদ্ভুতভাবে সেই সুড়ঙ্গটা ডিজাইন করা। আমি সেদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামতেই ভেতরে এক অন্যরকম হাসির শব্দ শুনতে পেলাম এবং কিছু হাত আমার দিকে বেয়ে আসছিল, কিন্তু আগুনের কারণে আমার কাছাকাছি আসতে পারছিল না। আমি যখন একটু সামনে এগিয়ে গেলাম তখন একটি পুরুষ কণ্ঠ আমাকে বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? তোকে এখানে আসলেই মরতে হবে আমাদেরকে। ঠিক সেই মুহূর্তে আমি বললাম যে তোমাদেরকে সেই শয়তান তান্ত্রিক এখানে এরকম অবস্থা রেখে গিয়েছে, তাই না? তোমরাও নিশ্চয়ই 150 বছর ধরে এখানে আটকা পড়ে আছো। জিনগুলো তখন বলল, হ্যাঁ, কিন্তু তুমি সেটা কিভাবে জানো? আমি তখন বললাম, আমি জানি। এবং তোমরা কি এখান থেকে মুক্তি হতে চাও? জিনগুলো বলল, হ্যাঁ, আমরা এখান থেকে মুক্ত হতে চাই। আমরা এখান থেকে অনেক দূরে যেতে চাই। আমরা এখানে থাকতে চাই না, অনেক বছর ধরে বন্দি অবস্থায় আছি। তখন আমি সেই জিনগুলোকে বললাম, ঠিক আছে, তোমরা আমাকে বলো যে সেই কাচের বয়ামটা কোথায় রাখা, যার মধ্যে সাহেরার সেই প্রাণভোমরা আছে এবং তাকে আটক করে রাখা হয়েছে। তখন তারা বলল, তুমি সোজা এগিয়ে যাও। জিনগুলো প্রথম প্রথম আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে তারা আমার কথা শুনে অবাক হলো এবং আমি সেই জিনগুলোর কথার অনুযায়ী অনেকটা ভেতরে গেলাম। অন্ধকারের ভিতরে অনেকটা ভেতরে যেতেই আমি খেয়াল করলাম সেই বয়ামটা সেখানে রয়েছে এবং সেই বয়ামের মধ্যে থেকে সেই প্রাণভোমরাটা, মানে ওটার ভিতরে একটা আলো ছিল, সেটা সঙ্গে সঙ্গে আমি ভেঙে ফেললাম। ভেঙে ফেলার সঙ্গে সঙ্গেই সেইখানটা একদম একটা অন্যরকম আলোয় ভরে গেল এবং তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই সাহেরার হাতের শিকলগুলো ছিঁড়ে গিয়েছে এবং সে মুক্ত হয়েছে। ফেরার পথে জিনগুলো আমাদেরকে বলল যে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। আমি তখন বললাম, তোমাদেরকে এখান থেকে মুক্ত করার উপায় কি? তখন সেই জিনগুলো বলল, এই বাম পাশে আরেকটা কক্ষ আছে, সেখানে দেখবে অনেকগুলো কাচের বয়াম আছে, প্রত্যেকটা কাচের বয়ামই তুমি ভেঙে ফেলো, তবে মাত্রই আমরা এখান থেকে মুক্তি পাবো। আমি বললাম যে মুক্তি পাওয়া মাত্রই তোমার আমার কোনো ক্ষতি করবে না তো? জিনগুলো বলল, দেখো ভাই, আমরা তোমাকে ভাই বলছি, আর তোমরা আমাকে এখান থেকে মুক্ত করলে তোমাকে অনেক দোয়া দিব এবং আমরা এখান থেকে মুক্ত হতে পারলে তোমাকে আমরা সাহায্য করব, তুমি চিন্তা করো না। তারপর আমি সেই রুমের মধ্যে গেলাম। যাওয়ার পর সেই রুমের ভিতরে থাকা কাচের বয়ামগুলো একে একে নিচে ফেলে দিতে শুরু করলাম এবং সেই বয়ামগুলো নিচে পড়ে ভেঙে যেতে লাগলো এবং সেই জিনগুলো মুক্তি পেতে লাগলো। জিনগুলো তখন আমাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো, তোমাকে আমরা বাইরে বের করে দিচ্ছি এবং তুমি একজন নেককার বান্দা, তোমার জন্য আমাদের দোয়া রইল। তারপর আমি সেখান থেকে চলে আসলাম সোজা সেই কুয়োর কাছাকাছি। জিনগুলো আমাকে খুব দ্রুততার সাথে সেখান থেকে ঘরের ভিতরে থেকে বাইরে বের করে নিয়ে এসেছে এবং সেই জিনগুলো আমাকে যাওয়ার সময় বলে গেল, যদি তোমার কোনো উপকারে আমি আসি কখনো, তাহলে আমাকে ডাক দিবে, তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। সেই শয়তান তান্ত্রিকটা যদি এখনো বেঁচে থাকতো তাহলে তাকে আমরা মজা দেখাতাম এবং তার দিনের শেষ ছিল হয়তো এটাই।
কারণ তান্ত্রিকটা আমাদেরকে তখন, হয়তো এত বছরে সে মারা গিয়েছে, সে নিশ্চয় একজন মানুষ, এত বছর সে বেঁচে থাকবে না। আমি বললাম, হ্যাঁ আমারও তাই ধারণা, তবে তোমরা ভালো থেকো, যাও এখন। তারপর সেই জিনগুলো সেখান থেকে উড়ে চলে গেল। আমি কুয়োর ধারে যেতেই দেখলাম মেয়েটা বেশ খুশি, সে হাসছে। সে তখন আমাকে বলল যে, তোমাকে অনেক ধন্যবাদ ইউসুফ, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করেছ, এটার জন্য আমি তোমার প্রতি অনেক শুকরিয়া। তার বেশি শুকরিয়া হচ্ছে তুমি সেই জিনগুলোকে অবমুক্ত করেছ। জিনগুলো আসলে ওইখানে অনেক বছর ধরে বন্দি অবস্থায় ছিল এবং ওই বোতলগুলো ওরাই পাহারা দিচ্ছিল। স্বাভাবিক সাধারণ কোনো মানুষ এখানে গেলে জিনগুলো ছিঁড়ে খুবলে খেত, কিন্তু তুমি গিয়ে তাদেরকে এমনভাবে রাজি করিয়েছ যে তারা তোমার বন্ধু হয়ে গিয়েছে। আমার হাতের শেকল খুলে গিয়েছে, তবে আমার পা এবং আমার গলার শেকল এখন পর্যন্ত রয়েছে। তুমি আমাকে এই দুটো থেকে উদ্ধার করতে সাহায্য করো। আমি তখন বললাম যে, ওই দুটোকে কোথা থেকে সরাতে হবে? তখন সাহেরা বলল যে, তোমাকে যেতে হবে অন্য এক মরু অঞ্চলে, সেটা এখান থেকে অনেকটা দূরে, এবং সেই অঞ্চলে গিয়ে তোমাকে একটি গাছ নিয়ে আসতে হবে। সেই গাছের শেকড় যখন তুমি কুয়োর ভিতর ফেলবে, তবেই আমার পায়ের দ্বিতীয় শেকল এখান থেকে মুক্ত হবে। সেখানে ওই গাছের শেকড়টা রয়েছে এবং সেটা একটা মরু অঞ্চল পেরিয়ে জঙ্গলের মধ্যে। সেখানে অনেক খতরা আছে এবং অনেক বিপদ হবে তোমার, তুমি এই জিনিসটা নিয়ে যাও। তাই বলে সে আমার দিকে একটা বালা ছুড়ে দিল এবং সেই বালাটা আমি যখন দেখলাম সেই বালার ভিতর থেকে আলো জ্বলছে। হাতে পড়া মাত্রই সেই বালাটা আমাকে ওইখান থেকে যেন শক্তি প্রদান করছিল। আমি তখন বললাম, এটা দিয়ে কি করব? তখন পরিমেয়টি বলল যে, তুমি যখন সেখানে যাবে, যাওয়ার পর সেখানে অনেক জন্তু জানোয়ার তোমাকে আক্রমণ করতে চাইবে। তুমি শুধুমাত্র বালাটা উঁচু করে ধরবে, ধরা মাত্রই তারা তোমার কাছে আসতে পারবে না এবং তুমি সেই মূল্যবান গাছের শেকড় ওইখান থেকে নিয়ে আসতে পারবে। তুমি দেখতে পারবে জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মূল্যবান গাছ এবং সেই গাছের শিকড়। সেখান থেকে নিয়ে আসতে পারলেই আমার পায়ের শিকল ছিঁড়ে যাবে এবং আমার শুধুমাত্র গলার শিকল থাকবে। এরপর তোমাকে কিভাবে আমার সাহায্য করতে হবে সেটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেখানে কালকেই রওনা দিব। সেখানে যেতে আসতে তোমার 7 দিন সময় লাগবে। এই 7 দিনের যাবতীয় যত পানি এবং খাবার লাগে সেটা তুমি বাড়ি থেকে নিয়ে যেও। আমি বললাম, ঠিক আছে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না। সাহেরা বেশ খুশি ছিল, কারণ তাকে আমি সাহায্য করছি এবং তার এই অবমুক্তির জন্য আমি কাজ করছি, এটার জন্য সে বেশ খুশি। আমি তখন সেখান থেকে বাড়িতে চলে গেলাম বকরিগুলোকে নিয়ে। আমি আম্মাকে বললাম, আম্মা, আগামী 7 দিন আমি থাকবো না এবং এই 7 দিন আমি অন্য একটা জায়গায় যাব। সেখান থেকে ফিরে আসতে আমার 7 দিন সময় লাগবে। তুমি দয়া করে বকরিগুলোকে খাবার দাবার দিও, আর প্রয়োজন হলে আমি তোমাকে ওইখান থেকে সাহায্য করব। আম্মা তখন বললো যে, তুই এখান থেকে কিভাবে সাহায্য করবি? আমি বললাম, আমার তুমি চিন্তা করো না, আল্লাহর কাজে যাচ্ছি আমি এবং সেটা আমি সফল করে ছাড়বো। তুমি চলো, শোনো আমার কথা। তোমার কোনো প্রয়োজন হলে তুমি শুধু আকাশের দিকে তাকিয়ে সেই প্রয়োজনের কথা বলো, আল্লাহ তোমার সেই প্রয়োজন মিটিয়ে দিবেন। আমার কাছে সেই জিনগুলো ছিল, যে জিনগুলো আমাকে সাহায্য করতে পারত। আমি চিন্তা করলাম যে সেই জিনগুলোর মধ্যে থেকে একজনকে আমি এখানে রেখে যাই, যে প্রত্যেক দিন আমার বকরিগুলোকে খাবার দিতে পারবে। আমি তখন সেই জিনগুলোর থেকে একজনকে ডাক দিলাম। তিনি আসলেন আমার কাছে। আসার পর আমি তাকে বললাম যে, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, দয়া করে তুমি আমার ছাগলগুলোকে এবং বকরিগুলোকে দেখভাল করো, আর আমার মায়ের কি কি লাগে সেই জিনিসগুলো দেখো, ঠিক আছে? জিনটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ইউসুফ ভাই, তুমি খুব সাবধানে যাও। তারপর আমি সেইখান থেকে হাঁটতে শুরু করলাম। প্রথম দিন যখন প্রথম মোরগ পার হলাম, পার হওয়ার পরে একটা ঘন জঙ্গল পড়ল। চিন্তা করলাম রাত্রেবেলা এখানেই আমি বিশ্রাম করব এবং সেখানে একটি গাছের গোড়ায় বিশ্রাম করার জন্য আমি শুয়ে পড়লাম। তবে এই জঙ্গলের ভিতরে অনেক জন্তু জানোয়ার আছে যেগুলো আমাকে কিংবা খেয়ে ফেলবে বা এরকম জাতীয় কোনো কিছু একটা ভয় আছে। সেই কথা চিন্তা করে আমি ওই গাছের উপরে উঠে একটা ডালের উপর নিজেকে বেঁধে সেখানে ঘুমালাম, যাতে করে আমি না পড়ে যাই। সকালবেলা উঠে দেখি যে আমি নিরাপদে সেখানে আছি এবং রাত্রেবেলা খুব আরাম করেই সেখানে ঘুমালাম, কারণ গাছটা ছিল বেশ মোটা এবং খুব কষ্ট করেই সেই গাছের উপর উঠেছিলাম। গাছ থেকে নেমে আমি আবার হাঁটতে শুরু করলাম। আমার সঙ্গে শুকনো খাবার এবং চিড়ামুড়ি নিয়েছিলাম, আর পথিমধ্যে যেসব ফল বা যা পেতাম সেগুলোই খেতাম। এরকম করে 3 দিন পার হয়ে গেল। আমি সেখানে সফর করলাম এবং 3 দিন পর আমি সেই বিরাট জঙ্গলটা দেখতে পেলাম
যে জঙ্গলের ভিতরে মূলত সেই গাছটা আছে। সেই গাছটা চেনার সমস্ত কিছু আমাকে সে বলে দিয়েছে। আমি সেই মরু অঞ্চল পার হয়ে সেই গাছের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমি সেখানে খতরা অনুভব করলাম। জঙ্গলের ভিতর দিয়ে বেশ খানিকটা পথ হাঁটতে শুরু করলাম। হাঁটার মাঝখানে হঠাৎ করেই জঙ্গলের ওই প্রান্ত থেকে কিছু ভয়ঙ্কর চতুষ্পদী জন্তু, যাদের পা হচ্ছে 6টা এবং 4টা চোখ, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। দেখে স্বাভাবিক কোনো জন্তু মনে হচ্ছে না। তারা সকলে আমার দিকে তেড়ে আসতে লাগলো এবং এই জঙ্গলের ভিতরে যে কেউ আসে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলাম, কারণ জন্তুগুলো খুব দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছিল এবং তাদের ধারালো দাঁত আমাকে যে এই পাশ থেকে ওই পাশে একদম ধ্বংস করে ছাড়বে সেটা আমি খুব ভালোভাবে জানতাম। তারপর আমার মনে পড়লো সেই বালাটার কথা, যেটা কিনা আমাকে সেই পরী মেয়েটা দিয়েছিল। আমি তখন সেটা তাদের সামনে ধরতেই সেটা থেকে একটা কিরণ বের হতে লাগলো এবং সেই কিরণের আলোতে সে তখন ওইখান থেকে উড়ন্ত অবস্থায় কোথাও একটা চলে গেল। এবং তখন বুঝতে পারলাম এই জন্তুগুলো স্বাভাবিক জগতের কোনো জন্তু নয়। এরা নিশ্চয়ই জিনেদের অঞ্চলের কোনো জন্তু, যাদেরকে কিনা এইখানে ঘোরাফেরা করার জন্য রাখা হয়েছে এবং যেন এরা এখানে সমস্ত কিছু নিরাপত্তা দিতে পারে সেরকমভাবেই এখানে এরকমভাবে রাখা হয়েছে। আমি চারপাশের সমস্ত জায়গা খোঁজাখুঁজি করতে লাগলাম। জঙ্গলের ভিতরে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের চারপাশ ঘেঁষে ঠিক একই রকমের পাতাওয়ালা গাছ আমি দেখতে পেলাম এবং আমাকে পরীটা ঠিক যেভাবে বলেছিল সেই গাছের শেকড় ধরে টান দিলাম। টান দেওয়ার সঙ্গেই শতমূলের মতো সেই শেকড় ভেতর থেকে বেরিয়ে আসলো এবং সেখান থেকে বেশ কিছু শেকড় আমি আমার ব্যাগের ভিতরে ভরে নিলাম। তারপর খুব দ্রুততার সঙ্গে সেইখান থেকে আমি প্রস্থান করলাম এবং তত দিনে আমার প্রায় 5 দিন পার হয়ে গিয়েছে। আর 2 দিন আমি প্রায় ভীষণ ক্লান্ত ছিলাম, কারণ এই প্রতিমধ্যে যা পেতাম সেগুলো খেয়েই আমার জীবনযাপন করতাম এবং এখান থেকেই আমার সমস্ত চলাফেরা আর কি। তারপর আমি অনেকটা ক্লান্ত হয়ে সেখানে একটি খেজুর গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে সেইখানে একটা জিন এসে হাজির হলো, যে জিনদেরকে আমি বাঁচিয়েছিলাম। তার জিনেদের মধ্যে একজন বলল যে, তুমি এখানে এরকমভাবে ক্লান্ত অবস্থায় আছো, আমাদেরকে বলবে না? আমরা তো তোমার খেদমতে সবসময় আছি। তারপর বেশ কিছু খেজুর এবং মিষ্টি জিনিস আমাকে খেতে দিল। খেতে দেওয়ার পর খানিকটা শক্তি পেলাম এবং সেই জিনটা বলল, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি, চলো আমার সঙ্গে। তারপর সেই জিনটা আমাকে সেখান থেকে উড়ন্ত অবস্থায় নিয়ে ওই দিনই আমার গন্তব্যে পৌঁছে দিল। আমার 7 দিনে ফেরার কথা ছিল, কিন্তু 5 দিনের মধ্যেই আমি ওই শেকড় নিয়ে এখানে চলে আসলাম এবং আসার পর যখন সেই জিনের উপস্থিতিতে সেই শেকড়টা সেই কুয়োর ভিতরে ফেললাম, ফেলার সঙ্গে সঙ্গে কুয়োটা একদম পুরো আলোয় ভরে গেল। তখন রাত ছিল বলে আলোটা একদম স্পষ্ট দেখা গেল এবং সেই মুহূর্তে সেই পরিমেয়টা বলল, আমার 2য় নাম্বার শেকলটাও ছিঁড়ে গিয়েছে, এখন 3য় নাম্বার শেকলটা ছেঁড়ার পালা। এটা বেশ কঠিন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি তখন বললাম, কি করতে হবে? ও তখন আমাকে বলল যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে 7 মাইল দূরে পশ্চিমের একটা বড় পাহাড় আছে। সেই পাহাড়ে একটা গুহা আছে। সেই গুহার ভিতরে বসবাস করে এক দানব। সেই দানবকে পার করে তোমাকে যেতে হবে সেখানে থাকা একটা আংটি নিয়ে আসার জন্য, এবং সেই আংটিটা তুমি যখন নিয়ে আসবে তখনই আমি সম্পূর্ণ মুক্ত হব। সেই আংটিটা ওই দানব সবসময় পাহারা দেয়, আর তার সঙ্গে বেশ কিছু জিন আছে যারা কিনা তার চেলাপেলা, এবং সেই দানবের সেই অঞ্চলটা পার হয়ে তোমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে সেই আংটিটা। তুমি যদি সেটা পারো তবে আমি এখান থেকে মুক্ত পাবো। আমি তখন বললাম, এত জটিলভাবে তোমাকে আটক করেছে, সেটা তো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পরিমেয়টা তখন বলল, হ্যাঁ, এর আগে আমি অনেককেই এই কথা বলেছি যারা কিনা আমাকে শুনতে পেয়েছে, কিন্তু কেউই এইসব কিছু শোনার পর আর রাজি হয়নি আমাকে সাহায্য করতে। তবে তুমি আমাকে সাহায্য করেছো রাজি করার জন্য, এটার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো সারা জীবন, এবং তোমাকে আমি ধন দৌলত দিয়ে ভরিয়ে দিব। আমি তখন পরীটাকে বললাম, আমার ধন দৌলতের প্রয়োজন নেই, আমি তোমাকে সাহায্য করতে পারছি এটাই অনেক কিছু। আর সাহায্য করতে গিয়ে আমার কিছু বেশ ভালো বন্ধু হয়েছে যারা কিনা আমাকে সবসময় সাহায্য করবে। সেই সময় সে জিনটা বলল যে, তোমাকে আমি সেই জায়গায় নিয়ে যাব এবং সেখান থেকে সেই জিনিস উদ্ধার করতে সাহায্য করব। তবে সেই জিনিসের ভিতরে বা দানবের কাছাকাছি আমরা যেতে পারবো না, কারণ ওইখানে যেসব জিন আছে ওরা বেশ শক্তিশালী এবং ওদের সঙ্গে আমি পারবো না। যার কারণে আমি তোমাকে গুহার মুখ পর্যন্ত তো নিয়ে যেতে পারবো, কিন্তু ওর ওই পারে কি হবে বা তোমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তাছাড়া আমি ওইটার উপরে যেতে পারবো না।
সেখানে আরো একজন বন্ধু জিনিস উপস্থিত হলো এবং তারা দুইজন আমাকে বলল যে আগামীকালকে তোমাকে নিয়ে যাব, এখন তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো। আমি সেই রাতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার মাকে বললাম, মা খাবার খেতে দে, খুব ক্ষুধা লেগেছে। তখন সেই জিনেরা আমার বাড়িতে অলরেডি খাবার পৌঁছে দিয়েছে। আমাকে তখন বলল যে তুই যাকে রেখে গিয়েছিলি ও প্রত্যেকদিন আমাকে কোত্থেকে যেন খাবার এনে দিত। আমি তখন সেই খাবারগুলো তৃপ্তি করে খেলাম, খেয়ে তারপর ঘুমিয়ে পড়লাম। ওই দিন রাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কিছুটা এমন ছিল যে ওই মেয়েটা যাকে কিনা আমি এখন পর্যন্ত দেখিনি, সেই মেয়েটা আমার সামনে আমার স্বপ্নে এসেছে এবং আমাকে বলছে যে তোমাকে অনেক ধন্যবাদ। মেয়েটার যেরকম রূপ, যেরকম লাবণ্যতা, ঠিক সেরকম তার চেহারা, একদম ইয়াং এবং যুবতী, ঠিক আমার বয়সী। আমি তাকে বলছি, তোমার কিছু হবে না সাহেরা, আমি তোমাকে বাঁচিয়ে ফেলবো এবং তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। ঠিক সেই মুহূর্তে সে একটা দৈত্য এসে সাহেরাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আমি তাকে কোনোভাবেই ধরতে পারছি না। সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে আশেপাশে ঘোরাফেরা করতে লাগলাম, কারণ আমার কাছে কেমন যেন অস্থির লাগছিল। সাহেরাকে সত্যি সত্যি কি আমি মুক্ত করতে পারবো? আর সাহেরাকে আমি দেখেছি, এত সুন্দর এবং মায়াবী চেহারা তার, কিন্তু স্বপ্নে দেখার বাস্তবে দেখা তো এক জিনিস না, তবে তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি তখন ওই দিনকে সারাদিন বিশ্রাম করলাম, কারণ আমাকে রাত্রেবেলা রওনা দিতে হবে। আমি রাত্রেবেলা ওই দিনকে খাওয়া দাওয়া করে তখন বসে আছি। জিন দুটো আমাকে নিতে আসলো। আমার মা তখন ঘুমিয়ে পড়েছে। আমি জিন দুটোর সঙ্গে তখন যাত্রা করার জন্য প্রস্তুত। জিন দুটো তার পিঠে চাপিয়ে হাওয়ায় উড়িয়ে আমাকে সেখান থেকে নিয়ে গেল সেই গুহার কাছাকাছি, যে গুহাতে সেই ঘুমন্ত দৈত্য ঘুমিয়ে আছে এবং সেখানে আমাকে যেতে হবে। গুহার মুখে যখন আমি সেখানে গেলাম, যাওয়ার পর সেখানে থাকা দুটো জিন আমাকে বলল, তুমি ভেতরে যাও, ভেতরে খুব সাবধানে যাবে, বেশ কিছু খারাপ জিন আছে ভেতরে, যারা তোমাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করবে। আমি তখন বললাম, আমার কাছে আমার মায়ের দেওয়া তাবিজ আছে আর আমার আল্লাহর দেওয়ার শক্তি আছে, ওরা নিশ্চয়ই আমাকে কোনো কিছু করতে পারবে না। আমি তখন গুহার মুখে প্রবেশ করলাম। গুহার ভেতরটা বেশ খানিকটা অন্ধকার ছিল, কিন্তু একটু ভেতরে যেতেই দেখলাম গুহার ভেতরে মশাল জ্বালানো এবং বেশ অন্ধকার থেকে একদম আলোকিত হয়ে গেল। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে মশাল জ্বলে উঠল এবং সেই মশালটা ছিল বেশ অদ্ভুত রকমের মশাল, যাওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি জ্বলে উঠল। আমি যখন গর্তের ভিতরে গেলাম, দেখতে পেলাম সেই দৈত্যটা ঘুমন্ত অবস্থায় রয়েছে। তার মাথায় রয়েছে বিরাট শিং এবং সেই শিংয়ের আকৃতির একটা বিশাল আকৃতি, সে সেখানে শুয়ে আছে। আমি তখন সেখানে যেতেই, তার পাশ দিয়ে যেতেই সে আমার গন্ধ শুকে ফেলল এবং গন্ধ শুকা মাত্রই সে ঘুম থেকে জেগে উঠল। আমি তখন সেখান থেকে দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে থাবা দিয়ে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে পাশে থাকা ছোট্ট একটি সুড়ঙ্গের মধ্যে আমি ঢুকে গেলাম। সে আমাকে সেখান থেকে ধরতে পারছিল না এবং খুব রেগে মেগে সেখান থেকে বের হয়ে আমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ধরতে পারছিল না। আমি সেই সুড়ঙ্গের ভিতরে বসে থাকলে কাজ হবে না, আর এই দৈত্যটাও এখান থেকে সরছিল না। ওই মুহূর্তে সে জিনেদেরকে ইশারা করে ডাকলো। ইশারা করে ডাকার সঙ্গে সঙ্গেই সেখানে বেশ কিছু অদৃশ্য জিন এসে উপস্থিত হলো ধোঁয়ার মাধ্যমে এবং ধোঁয়া থেকে মানুষে পরিণত হলো। সেই জিনগুলো থেকে দুজন জিন আমাকে সেই গর্তের মধ্যে থেকে বের করে নিয়ে আসলো। বের করে এনে আমাকে শূন্যে ধরে রাখলো। তখন সেই দৈত্যটা আমাকে বলল, তুই এখানে এসেছিস একটা মানুষ হয়ে, তোকে এখানে কে নিয়ে এসেছে? এটা তো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে চেনা সম্ভব না, তুই এখানে কিভাবে এসেছিস? আমি তখন বললাম যে, দৈত্য ভাই, আমি এখানে একটা আংটি নিতে এসেছি, আংটিটা দয়া করে আমাকে দিয়ে দিন। ওইখানে সাহেরা পরি বন্দি অবস্থায় আছে, তাকে মুক্ত করতে হবে। ওইটা শোনার পর দৈত্য ভীষণ রেগে গেল, বলল কি যে, এই আংটি নিতে এসেছিস এখান থেকে? এত বড় স্পর্ধা তোর? এই আংটি আমি পাহারা দিচ্ছি, আমাকে ওই তান্ত্রিক এই আংটি পাহারা দেওয়ার জন্য এখানে রেখেছে এবং এত বছর ধরে আমি এখানে ঘুমিয়েছিলাম, তুই আমার ঘুম ভেঙেছিস, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি তখন বললাম যে, শাস্তি তুই আমাকে কি দিবি? আমি তোকে শাস্তি দিব? তুই এত বড় একটা দৈত্য হয়ে এতটুকু গুহার ভিতরে বন্দি অবস্থায় রয়েছিস, তোর কি ইচ্ছে করে না বাইরে বের হওয়ার জন্য? আমি তখন বললাম যে, চল তোকে আমি বাইরে বের করে দিচ্ছি। দৈত্যটা তখন বলল, আমি বাইরের আলো দেখি না বহু বছর, ওই শয়তান তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তুই আমাকে এখান থেকে বের করবি কিভাবে? এই গুহার মুখ যতটুকু ছোট, এখান থেকে আমি তো কখনো বের হতে পারবো না। আর এই জিনগুলো, ওরা তো সবসময় বাইরে ঘোরাফেরা করে এবং এই জিনগুলো আমাকে সবসময় পাহারা দেয় এবং আমার কথা শোনে, কিন্তু ওরা তো আমাকে কখনো বলেনি যে আমি এখান থেকে বের হতে পারবো। আমি তখন বললাম, বের হতে পারবি, তোর যে শক্তি আছে তাতে করে যে তুই যদি পাহাড়টা ভেঙে ফেলতে পারিস, তাহলে অবশ্যই তুই এই গুহা থেকে বের হতে পারবি।
আমি যখন টোপ ফেললাম তখন দেখলাম সে টোপ গিলেছে। জিনগুলো তখন আমাকে বলল যে ওর কথা শুনবেন না আপনি, কারণ ও আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, ও আপনাকে এখান থেকে বের করতে পারবে না, ও বেশ দুরন্ত একজন মানুষ। আমি বললাম যে আমি যদি বের করতে পারি তাহলে? ও তখন বলল যে ঠিক আছে, তাহলে তোকে ওই আংটিটা দিব, আগে আমাকে বের কর। আমি বললাম যে বের করলে তখন আমাকে যদি এখানে তোর আটকে ফেলিস, সেইটা এক কাজ কর, তুই ওইখান থেকে ওই আংটিটা আমাকে এনে দে, তারপর আমি ওই আংটির জাদু বলে তোকে এখান থেকে বের করব। তখন সেই দৈত্যটা সেই আংটিটা আনার জন্য যখন গেল, ওই মুহূর্তে সেই জিনগুলো খেপে গেল, কারণ জিনগুলো ওই আংটি যদি এখান থেকে দিয়ে দেয় তাহলে ওই জিনগুলো চিরদিনের জন্য এখানে আটকা পড়ে যাবে। দৈত্যগুলো কোনোভাবেই ওই জিনের বাধা পেরিয়ে সামনে এগোতে পারছিল না। তখন দৈত্য এবং জিনে মারামারি শুরু করলো। ঠিক সেই সুযোগ বুঝে আমি ওই বড় পাথরের বড় যে ব্রিজ ছিল সেই ব্রিজটা পার হয়ে ওই প্রান্তে চলে গেলাম এবং গিয়ে সেই আংটিটা হাতে নিতেই আমি দেখতে পেলাম আমার মধ্যে এক অন্যরকম ক্ষমতা এবং শক্তি চলে এসেছে। আংটির মধ্যে আসলে বিশেষ অনেক ক্ষমতা আছে এবং অনেক শক্তিশালী অনেক গুণ আছে। আমি তখন সেখান থেকে বললাম কি যে দৈত্য ভাই, তুমি যদি বের হতে চাও তাহলে আমাকে স্পর্শ করো। আমার ধারণা আমাকে স্পর্শ করলে তুমি এখান থেকে বের হতে পারবে এবং ছোট হয়ে এখান থেকে আমার সঙ্গে চলে যেতে পারবে। ঠিক সেই মুহূর্তে দৈত্য আমাকে স্পর্শ করলো এবং স্পর্শ করা মাত্রই তার বিশাল শরীর একটা মানুষের রূপান্তর হলো এবং দৈত্য বলল আমি একজন মানুষ ছিলাম, আমাকে ওই শয়তান তান্ত্রিকটা দৈত্যতে রূপান্তর করে এই গুহার ভেতরে বন্দি করে রেখেছে এবং সেখান থেকে আমি আজকে মুক্ত হলাম। তারপর আমি এবং সে খুব দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে আসলাম। জিনগুলো অবশ্য আমাদেরকে আটক করার চেষ্টা করেছিল, কিন্তু যখনই গুহার মুখে প্রবেশ করলাম ঠিক সেই মুহূর্তে জিনগুলো ওইখানে জালের মধ্যে আটকা পড়ে গেল এবং সেই জিনগুলো বলল তোরা আমাদেরকে এইভাবে আটকে ফেলতে পারলি? একজন সাধারণ মানুষ হয়ে আমাদের শক্তির কাছে এরকম ভাবে আমরা পরাজয় হয়ে গেলাম, এটা সম্ভব না। আসলে এই জিনগুলো বেশ খারাপ ছিল এবং এই মানুষটা ছিল হচ্ছে গিয়ে এখানকারই এক খুবই শক্তিশালী মানুষ আর কি। তিনি এই রাজ্যের বেশ ভালো একটা কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু ওই তান্ত্রিকটা তাকে এখানে দৈত্য বানিয়ে অভিশাপ দিয়ে এখানে রেখেছিল ওই আংটি পাহারা দিতে। আংটিটা যখন আমার হাতে আসলো তখন আমি বুঝতে পারলাম আংটির বিশেষ ক্ষমতার কারণে আমার মধ্যে কিছু বিশেষ গুণ চলে এসেছে এবং আমি আগের থেকে শক্তিশালী হয়ে উঠেছি। জিনটা আমাকে সত্যি ওইখান থেকে বের হওয়ার পর বেশ ভালো একটা অনুপ্রেরণা জানালো এবং বলল কি যে তুমি বেশ ভালো একটা কাজ করেছো। মানুষটা তখন আমাকে জড়িয়ে ধরলো এবং বলল এত বছর পর আমি এক দৈত্য থেকে অভিশাপ মুক্ত হলাম এবং মানুষের রূপান্তর হলাম। আজকের পৃথিবী কেমন আমি জানি না, তবে তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আসলে আল্লাহর এক নেক বান্দা এবং তুমি আমাকে এখান থেকে উদ্ধার করেছো। সত্যি কথা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যাও, তুমি তোমার পরীর কাছে যাও, যে পরীকে তুমি উদ্ধার করার জন্য এখানে এসেছিলে। তারপর সেই জিন দুটোর পিঠে চেপে আমি ওইখান থেকে চলে আসলাম এবং সেই মানুষটি তারপর ওদিক দিয়ে কোথায় গেল আমি জানি না, তবে তাকে উদ্ধার করতে পেরে আমার নিজের কাছেই বেশ আনন্দ লাগছিল। আমি যখন আংটিটা নিয়ে সেই কুয়ার ধারে আসলাম তখন প্রায় মধ্যরাতের পার হয়ে গিয়েছে। জ্যোৎস্না মাথার উপর, ভরা জ্যোৎস্না, চারিদিকে জ্যোৎস্না জলজল করছে। ওই মুহূর্তে তখন আমি সেইখানে আসলাম। আসার পর আমি তখন বললাম যে সাহেরা, আমি এসেছি এবং তোমার আংটি নিয়ে এসেছি। এই আংটির ভিতরে নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে, তা না হলে আমি ওই দৈত্যটার সঙ্গে পারলাম কিভাবে? আর তাছাড়া আমার মধ্যে এক অন্যরকম ক্ষমতা চলে এসেছে, আমি যেটা বলছি সেটাই যেন সত্যি হয়ে যাচ্ছে। কেন? সায়রা তখন বলল এই আংটির ভিতরে বিশেষ জাদু ক্ষমতা আছে এবং এই জাদু ক্ষমতার বলেই আমি আমার পূর্ণ শক্তি ফিরে পাবো এবং এটা আমারই ছিল। এই আংটিটা ও ব্যবহার করতে পারেনি বিদায় ওটাকে এমনভাবে রেখেছিল, আর এই আংটি বিনা আমি কখনোই এখান থেকে মুক্তি পেতাম না। এই জন্যই তবে তোমাকেও এই আংটিটা অনেক জাদু শক্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এবং তুমি চাইলে এখন আমার সমান শক্তিশালী হয়ে অন্য যে কোনো কাজ করতে পারো। আমি তখন বললাম যে আমার এটার প্রয়োজন নেই। তখন সায়রা বলে উঠল আমি জানি, সেই জন্য এই আংটি সম্পর্কে আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, কিন্তু তোমার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিমাণ লোভ নেই। এই লোভ না থাকার কারণেই তুমি একজন ভালো মানুষ। আংটিটা কুয়োর ভিতরে চেলে মারো। আমি তখন হাত থেকে খুললাম, আংটিটার দিকে দেখলাম আংটিটা চকচক করছিল। আমি তখন কুয়োর ভিতরে সেই আংটিটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই কুয়োর ভিতর থেকে একটা অলৌকিক জাদুশক্তি বা আলো উঠে আসতে লাগলো এবং কুয়োর মধ্যে থেকে একদম আকাশবাণী পর্যন্ত আলো ভরে গিয়েছিল এবং সেই আলোটা দেখে
আমি চমকে যাচ্ছিলাম। আমি অনেকটা পেছনে সরে গেলাম। জিন দুটোও পেছনে সরে গেল। তারপর সেই কুয়ার মধ্যে থেকে উঠে আসলো যেন জলজন্ত এক পরী। তার বিশাল আকৃতির ডানা এবং তার পরনে এক রকমের অদ্ভুত সুন্দর কারুকার্য করা, যেন ডায়মন্ড এবং হীরা দিয়ে তৈরি করা এক ধরনের সুন্দর কাপড়। সেই কাপড়টা পরা এবং তার চেহারা এত উজ্জ্বল, এত চমৎকার, এত সুন্দর। তার চোখগুলো জ্বলজ্বল করছে। তার সম্পূর্ণ শরীর দিয়ে যেন আলো ছিটকে পড়ছে, নূরের মতো আলো। আমি তার দিকে প্রথমবারের মতো তাকালাম। সম্পূর্ণ আলো সরে যাওয়ার পর সে যেন এক স্বর্গের অপ্সরা, যেন আকাশের হুর নিচে নেমে এসেছে। আমি তার দিকে তাকিয়ে তখন বললাম, সাহেরা। সে তখন বলল, হ্যাঁ ইউসুফ, আমিই সাহেরা, এবং আমি এই গর্তের ভিতরে এত বছর বন্দী ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ, এই জন্য তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুমি আমার সঙ্গে চলো আমার জগতে, যেখান থেকে আমি এসেছিলাম, এবং এত বছর পর যখন আমি আমার জগতে ফিরে যাব, আমার আত্মীয় স্বজন এবং বাবা মার সঙ্গে দেখা করব, তখন তারা কি পরিমাণ খুশি হবেন সেটা আমি তোমাকে নিজের চোখে দেখাতে চাই। তুমি কি একটা কাজ করেছো। আমি তখন বললাম যে আমি তোমার সঙ্গে কি করব। তোমরা জিন, তোমাদেরকে মুক্ত করতে পেরে আমি বেশ খুশি হয়েছি, এবং তোমরা তোমাদের জগতে ফিরে যাও। তখন সাহেরা বলল, একদমই না, তুমি আমার সঙ্গে চলো এবং আমার আতিথ্য আপ্যায়ন গ্রহণ করো। আমি চাই তুমি আমার সঙ্গে গিয়ে আমার সঙ্গে থাকো সেখানে, এবং তোমাকে আমি কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে যাব। আর তোমাকে আমি যেটা ওয়াদা করেছিলাম, তোমাকে ধন দৌলত আমি পরিপূর্ণ করে দিব, সেটা আমি খুব শীঘ্রই তোমার জন্য করব। তুমি চলো। মেয়েটা এত সুন্দর ছিল যে তার দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার বয়সী যুবতী একটা মেয়ে ছিল। আমি তখন বললাম, তুমি 150 বছর ধরে এখানে বন্দি, তোমার বাবা মা কি এখন পর্যন্ত বেঁচে আছে? তারা মারা যাননি? জিন মেয়েটি বলল, তারা আরো অনেক বছর বেঁচে থাকবেন, কারণ আমরা জিনেরা অনেক বছর বেঁচে থাকি। যেখানে আমি 150 বছর ধরে কয়েক থেকে এখন আমি যুবতী আছি এবং ঠিক আগের মতোই আছি। আমার বয়স থেমে গিয়েছিল, আমার বাবা মা হয়তো একটু বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার জগতে চলো, যে জগৎ তোমার জগৎ থেকে ভিন্ন এবং অন্যরকম। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। সেই জগতে তোমার জন্য অপেক্ষা করছে এক অদারুণ শক্তি এবং খুব সুন্দর সুখ। তুমি আমার সঙ্গে চলো। আমি তখন বললাম, ঠিক আছে পরি, আমি তোমার সঙ্গে যাব, তবে আমি অতি সত্বর সেখান থেকে ফিরে আসব, কারণ এখানে আমার বাবা মা, আমার সমস্ত কিছু রয়েছে এবং আমার বকরিগুলো। তখন সাহেরা বলল, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে সেই জগতে নিয়ে যাব, যেই জগতে তুমি কখনো পদার্পণ করনি, এবং দীর্ঘ বছর পর সেই জগতে যেতে পেরে আমার নিজের কাছে বেশ আনন্দ লাগছে। আমি তখন তার দিকে হাত বাড়ালাম। সাহেরা তখন আমার দিকে এগিয়ে আসলো এবং আমার হাতটা স্পর্শ করলো। হাতটা স্পর্শ করা মাত্রই আমি তখন উপরে উঠে যেতে লাগলাম এবং আলোর ভিতরে ঢুকে যেতে লাগলাম। আমি শূন্যে ভেসে যাচ্ছি, চারিদিকটা কেমন যেন ভেঙে যাচ্ছে। সেই জিন দুটো, তারাও আমাদের সঙ্গে চলেছে এবং তারা আমাদের সঙ্গে যাচ্ছে। আমি উপরের দিকে সেই আলো বেয়ে উঠতে লাগলাম এবং এক পর্যায়ে আমি সেই বড় মেঘের ভিতরে ঢুকে গেলাম। মেঘকে ভেদ করে আমরা ছুটে চলেছি। কত দ্রুত বা কত গতিতে যাচ্ছি সেটার কোনো আন্দাজ নেই, কারণ এক এক ধাপে কত মাইল বা কত ক্রোশ পথ দূর পার হচ্ছি আমি নিজেও বলতে পারবো না। অনেকটা পথ পেরোনোর পর আমি দেখতে পেলাম দিগন্ত একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। চারিদিকে বড় বড় ইমারত, খুব সুন্দর সুন্দর কারুকার্য, সাদা সাদা বিল্ডিং এবং বড় বড় পাহাড়, তার পাশে সমুদ্র এবং বিশাল এক নগরী। সেই নগরীর একটা শূন্য স্থানে আমি এবং সাহেরা নামলাম। নামার পর তার শরীরে এখন আর আলো জ্বলছে না, কারণ এই পুরো জগৎটাই আলো দিয়ে ভরা। যেখানে মনে হচ্ছিল আমি যেন অন্য এক স্বর্গভূমিতে চলে এসেছি। আমি সেখানে পদার্পণ করতেই বেশ কিছু জিন আমাদেরকে ঘিরে ধরল এবং তাকে দেখে তার কাছে এগিয়ে আসলো। জিনগুলোর মধ্যে থেকে একজন জিন তাকে কিছু একটা জিজ্ঞেস করলো এবং সে কোনো একটা ভাষায় সেই মেয়েটিকে বলল কি যে সে এখানকার। আমি বুঝতে পারলাম না কি ভাষায় তারা কথা বলছে। বেশ খানিকক্ষণ পর সেখানে উড়ন্ত অবস্থায় একটা বড় ঘোড়ার গাড়ির মতো গাড়ি এসে দাঁড়ালো এবং সেই গাড়ি থেকে মুকুট পরিহিত একজন ব্যক্তি নামলো। সেই ব্যক্তির মাথায় বড় মুকুট পরা ছিল এবং সে নামা মাত্রই তখন বলে উঠল যে সাহেরা। এতটুকু শুধু বুঝতে পারলাম। তারপর সে তাকে গিয়ে জড়িয়ে ধরল। তখন আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই সাহেরার বাবা, এবং এ জগৎ অন্য এক জগৎ। যে জগতে আমি পদার্পণ করেছি সেই জগৎ ভিন্ন এক জগৎ, এবং এই জগতের বাহিরে অন্য এক জগৎ রয়েছে।
যেই জগৎটা আমাকে হয়তো দেখতে হবে অন্যভাবে। আমাকে সকলে যখন ওইখান থেকে নিয়ে যেতে লাগলো, আমি সেই গাড়িতে বসলাম। গাড়িটা একটা উড়নদাস্তারি, যে উড়নদাস্তারি গাড়িটা উড়ন্ত অবস্থায় ঘোরাফেরা করে এবং চলাফেরা করে। আমি এদিক ওদিকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে শুরু করলাম এবং তারা আমাকে নিয়ে গেল সেই উড়নদস্তরিতে বড় একটা মহলের প্রাসাদের বারান্দায়। সেখানে আমাকে নামালো। সায়রা আমার সঙ্গে বসে আছে এবং সায়রার সেই নবাগত যৌবন, আমি তার দিকে তাকিয়ে আছি। সায়রা আমার হাত ধরল, হাত ধরে তারপর আমি সায়রার সঙ্গে ভেতরে গেলাম। ভেতরে ছিল এক অলৌকিক জাদুর জগৎ এবং সেই জগৎ আমি সত্যি চোখ ভরে দেখছিলাম এবং এ জগতে আমি পদার্পণ করা মাত্রই আমার জীবনের এক অনন্য স্বাদ যেন আমি খুঁজে পেলাম। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম এপিসোড এই পর্যন্তই। দ্বিতীয় এপিসোডে কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। রাখাল বালকের পরবর্তীতে কি হয়েছিল সেই ঘটনাটি আপনারা পরবর্তীতে জানতে পারবেন, সেহেতু আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।